ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগতম প্রেতের ভয়ের আরেকটি নতুন এপিসোড নাম্বার 22। আজকের আপনারা শুনতে চলেছেন ইন্দ্রজিৎ রায়ের রচিত গল্প মায়ের কোল। আপনারা যদি প্রথমবারের মতন এই প্রেতের ভয় ইউটিউব চ্যানেলটাকে দেখে থাকেন বা শুনে থাকেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরবর্তী সময়ে কোনো ঘটনা বা কোনো গল্প মিস না যায়। ইন্দ্রজিৎ রায়ের আরও অনেক এপিসোড আমার এই চ্যানেলে আছে। আপনারা যদি সেগুলোও শুনতে চান, তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সত্যির মতো কিন্তু গল্প এই প্লেলিস্টটা একবার চেক আউট করতে পারবেন। তাহলে চলুন আর বেশি কোনো কথা না বলে সরাসরি গল্পে যাওয়া যাক। আমি আছি আপনাদের সাথে শুভদীপ, আর আপনারা শুনছেন প্রেতের ভয়। প্রেতের সাথে শুভদীপ। রাত প্রায় 2টো, আর এই সময়টা নাকি আমাদের এই জগতের সাথে ইহজগতের যোগাযোগ স্থাপনের এক সঠিক সময়। সময়টা 2000 সালের শীতের শুরুর দিকের। তখনও শীত পড়েনি সেইভাবে, এখনও বাইরে মাঝে সাঝে বৃষ্টি হচ্ছে। আজও বোধহয় বৃষ্টি হতে পারে। বাইরে হাওয়ার দাপটের সাথে ভেসে আসছে কিছু শিয়ালের ডাক। এরই সাথে নিশাচররা তাদের অস্তিত্বের প্রমাণ দিচ্ছে। কিছুর একটা শব্দে শ্যামলের ঘুম ভেঙে যায়। সে ঘুম ভেঙে হালকা লণ্ঠনের মৃদু আলোতে দেখতে পায় তার ছেলে ঋষি বাইরে জানালার দিকে তাকিয়ে বসে আছে। শ্যামলী মৃদু কণ্ঠে বলে ওঠে, কিরে বাবা, কিছু হয়েছে নাকি? তুই এরকম বসে আছিস কেন? তখন ঋষি উত্তর দেয়, মা দেখো দেখো না, জানালার ওপারে বাবা ভিজে গায়ে দাঁড়িয়ে আছে। বাবার খুব ঠান্ডা লাগছে, বাবাকে ঘরে ডেকে নাও না মা। ঋষির এই কথাটা শুনে যখন শ্যামলী জানালা থেকে বাইরের দিকে তাকায়, তখন সে কালো অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পায়নি। আর দেখতে পাবেই বা কি করে? তারা যে নিয়তির করুণ এক সত্যের কাছে হেরে গেছে। শ্যামলীর যখনই এই কথাগুলো মনে পড়ে, তখনই তার চোখ দুটো জলে ভিজে ওঠে। শাড়ির আঁচলে শ্যামলী চোখ দুটো মুছে নিয়ে ছেলেকে বুকের কাছে জড়িয়ে গায়ে মাথায় হাত বুলিয়ে দিতেই ঋষি ঘুমিয়ে পড়ে। কিন্তু শ্যামলীর চোখে ঘুম নেই। সোমনাথ মারা গেছে। সোমনাথ শ্যামলীর স্বামী আর ঋষির বাবা। সোমনাথ এখানকার পাবলিক বাসের কন্ডাক্টর ছিল। এই বর্ষায় বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে একটি গভীর দিঘিতে পড়ে যায়। সেখানে সবার মৃতদেহ সহ বাসটিকে উদ্ধার করলেও সোমনাথের লাশটা পাওয়া যায় না। তার বদলে পাওয়া গেছে সোমনাথের ব্যাগ। ব্যাগের মধ্যে ছিল কিছু পয়সা কড়ি আর একগোছা টিকিট। সেই থেকে শ্যামলী একা। গ্রামের মানুষজন অবশ্যই শ্যামলীকে খুব ভালোবাসে, বিশেষ করে রহিম চাচা আর হারাধন কাকা। রহিম চাচা ওদেরকে নিজের মেয়ের মতন করে দেখাশোনা করে, আর হারাধন কাকা গ্রামের এক পুরোহিত। এর সাথে হারাধন কাকা একটু তন্ত্রমন্ত্রও জানেন। তিনি বলেছিলেন, অপঘাতে মৃত্যুরে মা, আত্মা শান্তি চায়, আর ঋষিকে একটু সাবধানে চোখে চোখে রাখিস। এইসব ভাবতে ভাবতে শ্যামলী কখন ঘুমিয়ে পড়ে। রহিম চাচার ডাকে শ্যামলীর ঘুম ভাঙে। শ্যামলী ঘুম থেকে উঠে দেখে পাশে ঋষি ঘুমিয়ে আছে। শ্যামলী দরজা খুলে দেখে রহিম চাচা দুধের একটা বাটি নিয়ে দাঁড়িয়ে আছে। চাচার এটা রোজের নিয়ম হয়ে গেছে। রোজ ঋষির জন্য এক করে দুধ নিয়ে এসে সকালবেলা দিয়ে যায়। রহিম চাচা শ্যামলীর হাতে দুধের বাটিটা ধরিয়ে দিয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা শ্যামলী, আজকে সকালে বা কালকের মাঝরাতে কি ভোর রাতের দিকে কেউ কি এসেছিল? শ্যামলী তখন জিজ্ঞাসা করে, কই চাচা, কে আসবে? তখন চাচা বলে, আসার সময় দেখছিলাম তোর ঘরের ওই জানালার কাছটায় একটা পায়ের ছাপ। এটাকে যদি মানুষের পায়ের ছাপ বলা হয়, তাহলে হয়তো ভুল বলা হবে, কারণ একটা মানুষের পা সাধারণত এত বড় হয় না। শ্যামলী তখন বলে, না চাচা, আমার তো তেমন কিছু মনে পড়ছে না, কিন্তু রাত্রের দিকে তোমার নাতি উঠে বলছিল ওই জানালার কাছে নাকি ওর বাবা দাঁড়িয়ে আছে ভিজে গায়ে। রহিম চাচা কথার মাঝখানেই বলে ওঠে, ঠিক আছে থাক, আর আর বলতে হবে না।
আমি একবার হারাধনের সাথে কথা বলে দেখছি, বলে রহিম চাচা বেরিয়ে গেল। রহিম চাচা বেরিয়ে যাওয়ার পর শ্যামলী সেই জানালার কাছে গিয়ে দেখে সত্যি একটা অস্বাভাবিক বড় পায়ের ছাপ পড়ে আছে সেখানটায়। আর মনে হচ্ছে কেউ সদ্য স্নান করে এই জানালার কাছটা এসে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল। তাহলে কি এটা সত্যি যে সোমনাথ কালকে রাত্রে এসেছিল এখানে? এদিকে রহিম চাচা হারাধন কাকার কাছে গিয়ে সমস্ত কথা খুলে বলে। হারাধন কাকা সমস্ত কথা শোনার পর ঠাকুরের ফুল মাটি নিয়ে শ্যামলীদের বাড়িতে যায়। শ্যামলীদের বাড়িতে গিয়ে হারাধন কাকা ওই ঠাকুরের ফুল মাটি শ্যামলীর হাতে এবং ঋষির হাতে মাদুলি বানিয়ে পরিয়ে দেয়। শ্যামলী হারাধন কাকার কাছে কেঁদে উঠে একটা কথা জিজ্ঞাসা করে। আচ্ছা কাকা, সোমনাথ তো মারা গেছে, তাহলে তাহলে ফিরে আসলো কি করে? তখন হারাধন কাকা বলেছিল, তোকে তো আগেই বলেছি মা, সোমনাথের অপঘাতে মৃত্যু। ও ফিরে আসবে, ওর আপনজনদের ওর সাথে করে নিয়ে যেতে ফিরে আসবে। কিন্তু এখন কোনো ভয় নেই, ঠাকুরের ফুলমাটি তোদের শরীরের সাথে স্পর্শ আছে। ও চাইলেও আসতে পারবে না, ও তোদের কোনো ক্ষতি করতে পারবে না। আর একটা কথা রে মা, ঋষি আর তুই একটু জল থেকে দূরে থাকিস। সোমনাথ জলে ডুবে মারা গেছে তো, তাই বলছি। ও যদি কাউকে নিয়ে যেতে চায় তাহলে ও জলে ডুবিয়েই নিয়ে যাবে। শ্যামলী তখন কেঁদে উঠে বলে, না কাকা, সোমনাথ এমন হতে পারে না। সোমনাথ ওর জানের থেকেও আমাদেরকে বেশি ভালোবাসতো। ও কখনোই ঋষিকে বা আমাকে কোনো ক্ষতি করবে না। হারাধন কাকা একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে বলল, জানিস তো মা, মৃত্যুর পর মানুষ সত্যিই বদলে যায়। তখন তার মায়া, ভালোবাসা, মমতা এসব কিছুই থাকে না, শুধু থাকে লোভ, তার প্রিয় মানুষদের তার কাছে নিয়ে যাওয়ার লোভ। তাই বলছি রে মা, ঋষি আর তুই একটু সাবধানে থাকিস। সেদিন সন্ধ্যে থেকে আবহাওয়াটা কিরকম বদলাতে শুরু করলো। আকাশে ঘন কালো মেঘ জমাট বাঁধলো, বাতাসটাও বেশ জোরে চলছে আজকের। সন্ধ্যার পরে থেকে হালকা হালকা বৃষ্টিও হচ্ছে। যত রাত বাড়লো তত আকাশটাও উত্তাল হয়ে উঠল, যেন সবকিছুকে আজকের ধ্বংস করে দেবে। রাত এখন 8টা। রাতের খাওয়া দাওয়া শেষ করে শ্যামলী আর ঋষি দুজনে শুয়ে পড়েছে। লণ্ঠনটা মিটমিট করে জ্বলছে। ঠিক এমন সময় বাইরের দরজায় দুটো টোকা পড়ে, আর তার সাথে একটা চীনা কণ্ঠ। শ্যামলী, এ শ্যামলী, আরে তাড়াতাড়ি দরজাটা খোলো। আরে বাইরে খুব বৃষ্টি হচ্ছে। কি হলো শ্যামলী? আরে এত টাইম লাগে? আজকের বাসটাও দেরি করিয়ে দিল, তুমিও দরজা খুলছো না। শ্যামলী, ও শ্যামলী। এই কথাটা শুনে শ্যামলী পুরো পাথরের মতন শুয়ে রইল। সে উঠতে পারছে না, মনে হচ্ছে তার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছে। সে সে হয়তো কিছুক্ষণের মধ্যে মারা যাবে। আবারও সেই কণ্ঠটা দরজার ওপার থেকে ভেসে আসলো। এরই সাথে দরজায় আবারও টোকা। কি রে শ্যামলী, দরজাটা খোল। আরে আরে কতদিন ছেলেটাকে দেখিনি, কতদিন বুকের মধ্যে ছেলেটাকে জড়িয়ে ধরিনি। তাড়াতাড়ি খোল না। কি রে শ্যামলী? শ্যামলী মনে মনে ভাবে, এটা তো সোমনাথের কণ্ঠ। সোমনাথ তাহলে বেঁচে আছে, সোমনাথ মারা যায়নি তাহলে। শ্যামলী আর কোনো কিছু চিন্তা না করে ছুটে গিয়ে দরজাটা খুলে দেয়। কিন্তু দরজাটা খোলার পর শুধু দরজাটা একা একা বন্ধ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কেউ যেন দরজাটাকে বন্ধ করে দিচ্ছে। আর শ্যামলীর মনের ভিতরে কেউ বলছে, যাস না, যাস না তুই বাইরে, ওটা সোমনাথ নয়, তুই দরজাটা বন্ধ করে দে, সোমনাথ না ওটা। তারপরেও শ্যামলী দরজাটা খোলে, আর দরজা খোলার সাথে সাথে একটা পচা পাঁকের গন্ধে শ্যামলীর গা গুলিয়ে আসে। আর তার সামনে অন্ধকারের মধ্যে দেখতে পায় একটি ছায়ামূর্তি, যাকে পরিষ্কার বোঝা যাচ্ছে না অন্ধকারে। তখনই এক বিদ্যুতের চমকে স্পষ্ট হয়ে ওঠে শ্যামলীর সামনে যে দাঁড়িয়ে আছে তার গায়ে মাছের মতন আঁশ ভর্তি, আর সেই আঁশের মধ্যে কীরকম শ্যাওলা জমে আছে। শ্যামলী এটা দেখে চিৎকার করে আবার ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। কিন্তু দরজার ওপার থেকে সোমনাথ রূপী সেই জন্তুটি কীরকম একটা কণ্ঠে কথা বলে ওঠে। মনে হচ্ছে জলের অতল গভীর থেকে কেউ এই কথাটা বলছে, ঋষি, চলে আয়, চলে আয় বাবা, এখানে এখানে খুব শান্তি, জলের নিচে অনেক আলো, চলে আয় বাবা, চলে আয়। ঋষি মন্ত্রমুগ্ধের মতন বিছানা থেকে নেমে তার মায়ের সামনে এসে দাঁড়িয়ে বলে, ও মা, বাবা এসেছে তো, দরজাটা খোলো। তখন শ্যামলী ঋষিকে জড়িয়ে ধরে বলে, না ঋষি, ও তোর বাবা নয়, ও শয়তান, ও মেরে ফেলবে আমাদেরকে। তাও সে ছোট্ট ছেলেটা কোনো কথা না শুনে ওর মাকে একটা আচমকা ধাক্কা দিয়ে ছুটে চলে গেল দরজার দিকে। আর দরজার দিকে গিয়েই সাথে সাথে দরজাটা খুলে দেয়, আর বাইরের সেই ভয়ঙ্কর জন্তুটি ঘরে প্রবেশ করে। জন্তুটি ঘরে প্রবেশ করা মাত্রই ঋষির গলা ধরে জন্তুটি তাকে শূন্যে ভাসিয়ে তোলে। ঠিক তখনই বাইরে থেকে একটা শব্দ ভেসে আসে।
ऐं ह्रीं क्लीं चामुण्डायै विच्चे। দরজার সামনে দাঁড়িয়ে আছে রহিম চাচা আর হারাধন কাকা। হারাধন কাকার হাতে কি আছে সেটা ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু রহিম চাচার হাতে একটি শাবল। হারাধন কাকা ওই জন্তুটার দিকে কিছু একটা ছুঁড়ে দেয়, তারপর জন্তুটি ঋষিকে ফেলে দিয়ে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। তখনই হারাধন কাকা চিৎকার করে উঠে বলে, শ্যামলী, ঋষিকে তোর দিকে টেনে নে। ওটা সোমনাথ নয়, ওটা ওটা জলপিশাচ। ও ও সোমনাথের রূপ ধরে এসেছে। শ্যামলী একটু ভয় পেয়ে ঋষিকে কোলে করে নিয়ে সে পিছিয়ে গেল, আর ওই জন্তুটা মাটিতে পড়ে রাগে ফুঁসতে ফুঁসতে বলছে, যাই পারে করে নিস, আমাকে আমাকে কেউ তোরা আটকাতে পারবি না। আমি ওদেরকে নিয়ে যাবই। ওরা আমার, ওরা ওরা আমার। আমি ওকে নিয়ে যাব। রহিম চাচা ছাগলটাকে নিয়ে সেই জন্তুটার দিকে এগিয়ে যায় আর বলে, খবরদার শয়তান, তুই যদি আমার মেয়ের দিকে কোনো নজর দিস তাহলে তোকে পুঁতে রেখে দেব। তখনই হারাধন কাকা ওনার ঝুলি থেকে একটা ঘট বার করে। ঘরটি ছোট, তার মুখটা বাঁধা ছিল একটি লাল কাপড় দিয়ে। কাকা কোনো একটা মন্ত্র পড়তে পড়তে ওই পিশাচটার দিকে ঘরটি ছুঁড়ে দেয়। ঘরটি পিশাচটির গায়ে লেগে ভেঙে যায়, আর তার থেকে বার হয় ছাই আর ধোঁয়া। সেই ধোঁয়া আর ছাইতে পিশাচটি ছটফট করতে লাগে, তার সাথে তার শরীরটাও গলতে লাগে ঠিক মোমের মতো। একটা সময় সে পুরোই গলে মাটির সাথে মিশে গেল। শেষে পড়ে থাকলো দুটো বড় দাঁত আর কিছুটা আঁশ। সাথে সাথে ঝড়টাও থেমে গেল, যেন মনে হচ্ছে কিছুই হয়নি, সবকিছু ঠিক আছে, সবকিছু আগের মতন আছে। কিছুক্ষণ পর শ্যামলী কাপা গলায় হারাধন কাকাকে একটা কথা জিজ্ঞাসা করলো। কাকা, এটা কি ছিল? এটা কি আমার আমার সোমনাথ, নাকি নাকি অন্য কিছু? হারাধন কাকা একটা দীর্ঘশ্বাস ফেলে দাওয়ায় বসলেন। তারপর যেটা বললেন সেটা ঠিক এই রকম। শ্যামলী, তুই কি একটা জিনিস লক্ষ্য করেছিস? তুই যখন প্রথম দরজাটা খুলেছিলিস তখন দরজার পাল্লাটা কিভাবে একা একা বন্ধ হয়ে যাচ্ছিল? আসলে ওটা একা একা বন্ধ হচ্ছিল না, ওটাকে বন্ধ করা হচ্ছিল, আর বন্ধ করছিল সোমনাথ। সোমনাথ মারা গেছে ঠিকই, কিন্তু ও তোদের মায়া ছেড়ে যেতে পারিনি। আর ওই জলপিশাচটা এটারই সুযোগ নিয়েছে, কারণ ওরা সবার রূপ ধারণ করতে পারে। আর সোমনাথের যেহেতু অপঘাতে মৃত্যু, তাই ওর আত্মাই পৃথিবীর মধ্যেই আটকে আছে। তাই ভেবেছিল তোদেরকেও টেনে নিয়ে যাবে, কিন্তু তোদের বাড়িটাকে আর তোদেরকে সোমনাথ পাহারা দিয়ে গেছে সমানে। সোমনাথ কখনোই চাইনি তোদের কোনো ক্ষতি হোক। আমরা ভুল বুঝেছিলাম ওকে। আর তুই যাকে ভয়ের কারণ মনে করছিস সে তোদের কোনো ক্ষতি করবে না, সে তোদেরকে আগলে রেখেছে। শ্যামলীর দুটো চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সে দরজার চৌকাঠের কাছে এসে মাথা নিচু করে একবার প্রণাম করলো। ওইদিকে হারাধন কাকা আর রহিম চাচা দুজনে এখনো মেঝেতে বসে আছে। ও মা, মা একটু কোলে নাও না। আপনারা এতক্ষণ শুনছিলেন ইন্দ্রজিৎ রায়ের রচিত গল্প মায়ের কোল। আশা করছি এই গল্পটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। এই এপিসোডটা আপনাদের কীরকম লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর পরে কীরকম ধরনের গল্প আপনারা শুনতে চান সেটা অবশ্যই কমেন্টে আপনারা জানিয়ে দেবেন। তাহলে আজকের মতন এতটাই। দেখা হচ্ছে আবার পরের সপ্তাহে বৃহস্পতিবার ঠিক রাত্রির 9টার সময়। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।